অবশ্যই। নাও, অবশ্য এটা নিজ হাতে কেটে খেতে হবে। আমার হাতে ব্যথা করছে, আমি কাটতে পারবো না, বলল রিচার্ড। ইস, কি স্বার্থপর আমি! তোমার হাতের আঘাতের কথা ভুলে বসে আছি। দেখি আঘাতের জায়গাটা আমাকে দেখতে দাও, বলল রাসেল। সত্যিই লজ্জিত। কোট খুলে আঘাতের জায়গাটা রাসেলকে দেখালো রিচার্ড। আগুনের আলোয় রাসেল দেখল ত্বক ছড়ে গিয়ে রক্ত বের হচ্ছে। ব্যান্ডেজ বাঁধতে হবে। রাসেলের নিজের রুমালটা হারিয়ে গেছে, তাই রিচার্ডটা চেয়ে নিল। তারপর গুহার সামনে একটা বেসিন আকৃতির পাথরে জমে থাকা বৃষ্টির পরিষ্কার পানিতে রুমালটা ধুয়ে নিল। ক্ষত পরিষ্কার করে রুমালটা দিয়েই ব্যান্ডেজ বেঁধে দিল রাসেল। আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, ক্ষতটা দিন কয়েকের মধ্যেই একদম ঠিক হয়ে যাবে। বাহ, দারুণ হাতের কাজ তো। ব্যান্ডেজ করতে তোমাকে কে শিখিয়েছে? প্রশ্ন করল রিচার্ড। আমার বাবা কালোদের চিকিৎসা করে, আমি হচ্ছি তার একমাত্র সহকারী। বলতে বলতে বৃষ্টির পানিতে হাত ধুয়ে নিল রাসেল। তারপর বিলটংটা সরু ফালি করে কাটল। আগে রিচার্ডকে খেতে দিল ও, কারণ রাসেল খেয়াল করেছে যে রক্ত যাওয়ায় দুর্বল হয়ে গেছে ছেলেটি। হাপুস হুপুস করে খেলো রিচার্ড। ওর খাওয়া দেখে হেসে ফেলল রাসেল। আসলে রিচার্ড নিজেও বোঝেনি ও কতটা ক্ষুধার্ত। এক ফালি মাংস রেখে দিল রাসেল, কারণ যদি লম্বা সময় পর্যন্ত এখানে আটকে থাকতে হয় তাহলে অবশ্যই খাবার লাগবে। সেজন্য এই অগ্রিম সতর্কতা। রিচার্ডের খাওয়া শেষ হওয়ার পরে নিজের জন্য পাতলা এক ফালি মাংস তুলে নিল রাসেল। বলল, কাফিররা বলে পুরুষরাই নাকি বেশি গুরুত্বপূর্ণ, তাই ওদেরকে আগে খাইয়ে নিতে হয়। বলতে চাইছো পুরুষরা বেশি স্বার্থপর, তাই ওরা আগে খায়, বলল রিচার্ড। রাসেলকে এত অল্প খেতে দেখে খানিকটা অবাকই হলো রিচার্ড। রাসেলকে বিশ্রাম নিতে বলে তারপর বলল যে সকালে কিছু একটা শিকার করবে ও, কিন্তু মাথা নাড়ল রাসেল। তারপর প্রসঙ্গ পরিবর্তনের জন্য প্রশ্ন করল, তুমি কি শিকারী? গর্ভ ভরে রিচার্ড বলল, হ্যাঁ, না মানে ফেরায়। ইল্যান্ড মেরেছি, হাতি শিকার করেছি, তবে এখনো কোনো সিংহ শিকার করিনি। গতকাল একটা সিংহের পায়ের ছাপ অনুসরণ করেই এখানে এসেছিলাম, দেখেওছিলাম ওটাকে, কিন্তু গুলি করার আগেই লাফ দিয়ে একটা পাথরের পেছনে চলে গেল ওটা। আমার ধারণা সিংহটা তোমার পেছনে লেগেছিল। হতে পারে। আমিও জানি এই এলাকায় সিংহ আছে, গত রাতেও গর্জন শুনেছি। সিংহটা পালানোর পরই তোমাকে দেখি ঝুড়ি হাতে যাচ্ছ, আর ওদিক থেকে তেড়ে আসছে ঢলের পানি। বাকিটা তো নিজেই জানো। হ্যাঁ, জানি। আমাকে বাঁচাতে নিজের প্রাণের ঝুঁকি নিয়েছ তুমি, তাই এই জীবন এখন থেকে তোমার। দীর্ঘ কণ্ঠে কথাগুলো বলল রাসেল। রাসেলের দিকে এক নজর তাকিয়ে রিচার্ড বলে চলল, তাহলে তো ভালোই হতো। আজ সকালেই ভাবছিলাম আমার নতুন বেয়ারাটা দিয়ে একটা সিংহ শিকার করব। আমার নতুন রয়ারটা দিয়ে একটা সিংহ শিকার করব। রিচার্ড ওর ভারী বন্দুকটাকে নাম দিয়েছে রোয়ার। কিন্তু দেখো কি হলো। সিংহের প্রাণ নেয়ার বদলে তোমার প্রাণ বাঁচালাম। আহ, সত্যি, যদি তোমার প্রাণ আমার হতো। দুজোড়া চোখ পরস্পরের সাথে মিলিত হলো। জানি না রিচার্ডের চোখে কি দেখলো রাসেল। মাথা ঘুরিয়ে নিল ও।
তারপর প্রশ্ন করল, তুমি কোথায় যাচ্ছ? গ্রাফ রেইনেট এ, আমার বাবার খামারে যাচ্ছি। খামারে বাবার আরও 3জন পার্টনার আছেন, 2জন বইয়ের আর একজন ইংলিশম্যান। আইভরি বিক্রি করতে যাচ্ছি আমরা, জানালো রিচার্ড। র্যাসেল বলল, আমি যাচ্ছি নেটালে। কাজেই আমার জীবন তোমার হলেও মনে হচ্ছে না যে আজকের পর আমাদের আর দেখা হবার সম্ভাবনা আছে। ঠিক তখনই আবার বেড়ে গেল ঝড়ের প্রচণ্ডতা, সেই সাথে হারিকেনের তীব্রতায় বাতাস তো বইছেই, উপরন্ত বৃষ্টির বেগও ভীষণ বেড়ে গেল। মুহুর্মুহু বজ্রপাতে প্রকম্পিত হতে লাগলো আকাশ বাতাস। বজ্রনাদের আওয়াজে নিজের চিন্তায় ঠিকমতো শুনতে পারছে না ওরা। মুখের কথা তো বহু দূরের ব্যাপার, কাজেই কথাবার্তা বন্ধ। রিচার্ড একবার গুহার বাইরে মাথা বের করল, সাথে সাথে আবার ভেতরে টেনে নিল মাথা। তারপর র্যাসেলকে ইশারা করলো বাইরে দেখতে। বাইরের দৃশ্যটা দেখে র্যাসেলের মাথা খারাপ হওয়ার জোগাড়। বজ্রপাতের আলোয় দেখল ওদের ছোট্ট দ্বীপটাকে ঘিরে তীব্র গতিতে বয়ে চলেছে ঢলের পানি। নদীটাকে দেখাচ্ছে বাদামি একটা চাদরের মতো। দ্বীপের উঁচু পাথরে অংশটা কেবল বাকি আছে, বাকি পুরোটাই ডুবে গেছে স্রোতের পানির নিচে। আর কিছুক্ষণ পানি বাড়লে ওরাও পানিতে ভেসে যাবে, কথাটা রিচার্ডও বলল। কাঁদো কাঁদো কণ্ঠে র্যাসেল বলল, এসো, প্রার্থনা যা করার করে প্রস্তুতি নিই। গর্বিত গন্তব্য যে কাছে এসেছে সেটা বুঝেই এই কথা বলল ও। বজ্রপাত একটু কমে এসেছে, তাই পরস্পরের কথা আবার শুনতে পাচ্ছে ওরা। গুহার ভেতর রিচার্ডকে টেনে নিয়ে গেল র্যাসেল। পাশাপাশি হাঁটু গেড়ে বসলো দুজনে। শুরু করলো করজোরে ঈশ্বরের কাছে প্রার্থনা। প্রার্থনা শেষ হলে পরে রিচার্ড জিজ্ঞেস করলো, কি প্রার্থনা করলে? প্রার্থনা করেছি তুমি যেন এই মহাবিপদ থেকে উদ্ধার পেতে পারো, আর আমার মৃত্যু হলে মা যেন আমার জন্য বেশি শোক না করে। তুমি কি প্রার্থনা করলে রিচার্ড? অনেকটা তোমার মতোই প্রার্থনা করেছি তুমি যেন বেঁচে দাও। আমার মা মারা গেছে, তাই তার জন্য কিছু বলিনি, আর বাবার জন্য প্রার্থনা করতে ভুলে গেছি। ঠিক তখনই বিশাল দুটো সচল হলদে অবয়ব দেখে লাফিয়ে উঠল রিচার্ড। দুটো সিংহ বলেই বন্দুক টেনে নিল ও। র্যাসেল বাধা দিল ওকে, বলল, দাঁড়াও, গুলি করো না। ও দুটো হয়তো আমাদের মতোই আশ্রয় নিতে এসেছে এখানে। গুলি করলে ওদের কেবল রাগিয়ে দেয়া হবে। মাথা ঝাঁকালো রিচার্ড। তারপর ওর মনে পড়ল ওর বন্দুকটা ফ্লিন্ট লক, ঘরানার বন্দুক। পানিতে ভিজে অবশ্যই ওটার ফ্লিন্টগুলো ড্যাম হয়ে গেছে। সাথে সাথেই ঝাঁপিয়ে পড়ে কাজে লাগলো ও। নতুন করে বন্দুকে বারুদ আর ফ্লিন্ট ভরে রিলোড করলো, আর ভেজা ফ্লিন্টটা রেখে দিল আগুনের পাশে একটা পাথরের উপর। সব মিলে 5 মিনিটের সামান্য কিছু বেশি সময় খরচ হলো তাতে। তারপর বন্দুক হাতে হামাগুড়ি দিয়ে গুহামুখের বাইরে মাথা বের করলো। ঝড়ের ভয়াবহতা কমতে শুরু করেছে। বৃষ্টিও একটু ধরে এসেছে, তবে থেমে থেমে চমকে যাচ্ছে বিজলি। সেই উজ্জ্বল নীলচে বেগুনি আলোয় উদ্ভাসিত হচ্ছে বিশ্ব চরাচর। সেই আলোয় ভারী অদ্ভুত একটা দৃশ্য দেখল রিচার্ড। দ্বীপের সবচেয়ে উঁচু পাথর চূড়ার পাশে অস্থিরভাবে পায়চারি করছে সিংহ দুটো। তবে কেবল ওই দুটোই নয়, ওগুলোর পাশেই দাঁড়িয়ে আছে ছোট বড় নানা জাতের প্রাণী। সবগুলোই বানের পানি থেকে বাঁচতে আশ্রয় নিয়েছে এখানে। এদের মধ্যে বিশাল ইলান থেকে শুরু করে অপেক্ষাকৃত ছোট
রিড বাঘ, ওয়াটার বাঘ ইত্যাদিও আছে। ওগুলোর ভেতরই অস্বস্তি ভরে হেঁটে বেড়াচ্ছে সিংহ দুটো। তবে আক্রমণের সামান্য নমুনাও ওদের ভেতর নেই। ওই প্রাণীগুলো সিংহগুলোকে ভয় পাচ্ছে না, বরং নাক ঝাড়তে ঝাড়তে ঝড়ের গতি প্রকৃতি খেয়াল করছে। পালানোর বিন্দুমাত্র চেষ্টাও করছে না কেউ। আশ্চর্য কাণ্ড। টিসার্ট বলল, তুমি ঠিকই বলেছিলে রাসেল। প্রাণীগুলো সন্তুষ্ট হয়ে আছে। পানি আরও না বাড়লে ওরা এদিকে আসবে না। তবে পানি বাড়লে ছেড়ে কথা কইবে বলে মনে হয় না। ঠিকই গুহায় এসে ঢুকবে। তার আগেই এসো আগুনটা জ্বালিয়ে রাখি। আগুন জ্বালিয়ে পরস্পরকে তাদের জীবনের গল্প শোনাতে বসলো দুজনে। 5 বছর হয় বাবার সাথে আফ্রিকায় এসেছে রিচার্ড। ওর বাবা অবসরপ্রাপ্ত নেভি ক্যাপ্টেন। তার আয়ের একমাত্র উৎস পেনশন। কিন্তু পেনশন মানে তো অর্ধেক বেতন। তা দিয়ে কি আর দিন চলে? তাই ভাগ্য পরিবর্তন করতে দক্ষিণ আফ্রিকায় চলে আসে রিচার্ডের বাবা। গ্রাফ রেইনেট জেলায় খামার করার অনুমতি পায় সে। কিন্তু অন্যান্য আদি সেটলারদের মতো তাকেও পেয়ে বসে দুর্ভাগ্য। কাজেই ভাগ্য বদলাতে হাতি শিকারের নাম লেখায় সে। শিকারের উদ্দেশ্যেই নেটালের প্রায় অনাবিষ্কৃত একটা এলাকায় অভিযানে গিয়েছিল রিচার্ডরা। অভিযান দারুণ সফল। প্রচুর আইভরি পেয়েছে ওরা। এখন ওখান থেকেই ফিরছে। লোকালয়ে ফিরে গিয়ে কলেজের পাঠ চোকাতে 3 বছরের জন্য কেপটাউনে যাবে রিচার্ড। তারপর পড়া শেষে যে কোনো একটা পেশা বেছে নিতে পারবে ও। বলতে বলতেই মনে মনে রিচার্ড সিদ্ধান্ত নিয়ে নিল যে শিকারই হবে ও। সামর্থ্য থাকা পর্যন্ত শিকার ছাড়া আর কিছুই করবে না। তারপরে একদিন যখন আর শিকারের সামর্থ্য থাকবে না, তখন খামারে মনোযোগ দেবে। তবে মুখে এই ব্যাপারে কিছুই বলল না। এরপর নিজের গল্প বলল রাসেল। খুব আগ্রহ নিয়ে সেটা শুনল রিচার্ড। শেষে বলল, তোমার বাবা কি পাগল নাকি? সাথে সাথে প্রতিবাদ করল রাসেল, বাজে কথা একদম বলবে না। আমার বাবার মতো ভালো মানুষ হয় না। খুবই ভালো লোক সে। ওটাই তো বললাম, মানে খুব বেশি ভালো। আর পাগলামি প্রায় কাছাকাছি ব্যাপার। কিন্তু মাথা খারাপ না হলে এভাবে ঝড়ের মুখে একটা মেয়েকে একা কেউ ক্যাম্প থেকে বের করে দেয়? পাল্টা প্রশ্ন করল রাসেল। তাহলে ঝড়ের মুখে তোমার বাবা তোমাকে শিকার করতে পাঠালো কেন? বাবা পাঠায়নি, আমি এসেছি। হরিণ শিকার করতে এসে সিংহের পায়ের ছাপ পেয়ে গেছি। তারপর থেকে সিংহটাকেই অনুসরণ করছিলাম আমি। আমাদের ওয়াগনগুলো এতক্ষণে হয়তো বহু দূরে এগিয়ে গেছে। এমন ঝড় বাদলের পর আমাকে এখানে কেউ খুঁজতে আসবে না। কেউ কল্পনাই করবে না যে এত পেছনে চলে এসেছি আমি। বৃষ্টিতে ঘোড়ার খুরের দাগও ধুয়ে গেছে। কিভাবে ওদের কাছে ফিরবো ঈশ্বরই জানে, বলল রিচার্ড। তোমার ঘোড়াটা খুঁজে না পেলে কি করবে? আমাদের কোনো ঘোড়া নেই যে তোমাকে ধার দেব। এখন উপায়? প্রশ্ন করল রাসেল। হেঁটে এগিয়ে গিয়ে ওদের ধরবার চেষ্টা করব। এছাড়া আর কিছু করার নেই। যদি ওদের ধরতে না পারো, এখানে ফিরে আসব। কারণ সামনে মানুষ খেকো জঙ্গলিরা আছে। একা আমাকে পেলে মেরে ফেলবে। বুঝলাম, কিন্তু তোমার বাবা কি ভাববে? ভাবে তার একটা ছেলে ছিল, সে মারা গেছে। কিছুদিন দুঃখ করবে, তারপর ভুলে যাবে। আফ্রিকায় অনেক সিংহ আর মানুষ খেকো অসভ্য জঙ্গলি আছে। ওদের হাতে হরদমই মানুষ মরছে বা হারিয়ে যাচ্ছে অজানায়। এক মুহূর্ত চিন্তা করলো রাসেল, কিন্তু কোনো সমাধানে আসতে না পেরে প্রসঙ্গ বদল করলো। বলল, ওদের সিংহ দুটো
কি করছে দেখা দরকার। বাইরে থেকে দেখে এসে রিসার্চ জানালো সিংহ বা অন্য কোনো জানোয়ার দ্বীপের উপর নেই। ঝড় থেমে যাওয়ায় ওগুলো হয়তো অন্য কোথাও চলে গেছে। ঢলের পানিও নেমে যাচ্ছে। শুনে যত লতাপাতা ছিল সব আগুনে ঠেসে দিল রাসেল। আবার গল্প শুরু করলো দুজনে। তারপর একসময় ঘুমিয়েও পড়ল ওরা। 3 আগুনটা নিভু নিভু হয়ে জ্বলছে, তাই ঠান্ডায় ঘুম ভেঙে গেছে রাসেলের। ঝড় বৃষ্টি বাতাস কিছুই এখন নেই। গুহা থেকে বের হলো রাসেল। ভোর সমাগত, আর বাইরে অসম্ভব ঘন কুয়াশা জমে আছে। নদী ও ভেজা মাটি থেকে বাষ্প উঠে কুয়াশা আরো ভারী হচ্ছে। কুয়াশা এত ঘন যে 2 হাত দূরের কিছুও দেখা যাচ্ছে না। গুহা থেকে দূরে সরে গেলে সিংহের ঘাড়ে গিয়ে পড়তে পারে, তাই ভয়ে দূরে সরল না রাসেল। গুহা মুখের পাশেই একটা বেছিন আকৃতির পাথরে বৃষ্টির পানি জমেছে। তা দিয়ে নিজেকে পরিষ্কার করলো, মানে সাবান চিরুনি ছাড়া যতটা পরিষ্কার করা সম্ভব আর কি। তারপর ফিরে এলো গুহায়। তখনও ঘুমিয়ে আছে রিচার্ড। আগুনের পাশে গুটিসুটি মেরে শুয়ে থাকা রিচার্ডের মায়াকাড়া চেহারাটা রাসেলের ভেতরও মায়া জাগিয়ে তুলল। ওর মুখের দিকে তাকিয়ে থেকে কেমন অদ্ভুত অনুভূতি হলো ওর বুকের ভেতর। কেমন অজানা একটা অনুভব। ঠিক তখনই বুকটা মোচড় দিয়ে উঠল ওর। মনে পড়ল যে রিচার্ড যাচ্ছে কেপের দিকে, আর ওরা যাচ্ছে বিপরীত দিকে, মানে নেটালে। তাহলে আর দেখা হবে কিভাবে? তখনই ওর ভেতর মাথা ছাড়া দিল স্কটিশ হাইল্যান্ডার পূর্বপুরুষদের দিক থেকে পাওয়া টুইন্স। সেটা তাকে বলল, যুক্তি যাই বলুক, রিচার্ড আর রাসেলের ভাগ্য এক সুতোয় গাঁথা। তখন একটু যেন টলে উঠল রাসেল। চলে গেল তন্দার ঘরে। একটা স্বপ্ন দেখল লড়াইয়ের রক্তাক্ত ময়দান, যোদ্ধা আর তাদের স্বজনদের আর্তনাদ, আহাজারি। তারপর দেখল কিছু লোককে রানীর মতো শাসন করছে ও। একবার ওর মনে হলো ও যেন পাগল হয়ে গেছে। একাধিকবার ও মৃত্যুর কাছে চলে গেল, কিন্তু কোনো অদ্ভুত উপায়ে মৃত্যুকে ফাঁকি দিল বারবার। রিচার্ড ড্যারিয়েনও আছে ওর সাথে। একবার ওকে হারিয়ে ফেলল রাসেল, তারপর ওকে খুঁজতে গেল। ভীষণ অদ্ভুত ও ভয়ঙ্কর এক মৃত্যুলোকে গিয়ে তাকে খুঁজল ও। কিভাবে গেছে জানে না রাসেল। এরপর এলো এক অদ্ভুত দৃশ্য। বাকি সব কিছু ভুলে গেলেও শেষ এই দৃশ্যটা জীবিত থাকা অবস্থায় কখনোই ভুলবে না রাসেল। দেখল টাওয়ারের মতো উঁচু বিশাল বিশাল সব গাছপালা। মাথার উপর পাতার ছাদ এতই ঘন যে ভর দুপুরেও সেখানে সন্ধ্যার মতো অবস্থা। আর অন্ধকার যখন নামে সেটাকে জীবিত প্রাণীর মতো অনুভব করা যায়। ওখানকার বাসিন্দারা আকৃতিতে ভীষণ ছোট, বামন আকৃতির। খুবই আদিম চেহারা ওদের, প্রায় বানর আকৃতির। বিবর্ণ ওদের গায়ের রং। অর্ধনগ্ন আরেকটা লোকের উপর হুমড়ি খেয়ে আছে ওরা। তার চুলদারি সব সোনালি। চামড়ার রশি দিয়ে একটা গাছের সাথে বেঁধে রাখা হয়েছে তাকে। তার সামনে পড়ে আছে চওড়া ফলার লম্বা একটা বর্ষা। লোকটা আর কেউ নয়, রিচার্ড ড্যারিয়েন।
দৃশ্যটা থেমে গেল, বা হয়তো র্যাসেলের ঘুমই ভেঙে গেছে। শুনতে পেলে নরম সুরে ওকে ডাকছে রিচার্ড। বলছে, ওঠো র্যাসেল, ঘুমের সময় শেষ। কিন্তু তোমাকে এমন দেখাচ্ছে কেন? অসুস্থ বোধ করছো? আমি অনেক আগেই উঠেছি। কিন্তু অসুস্থতার কথা কি বললে? না মানে, মিনিট খানেক আগেও ভীষণ অদ্ভুত দেখাচ্ছিল তোমায়। কেমন ভূতের মতো হয়ে গিয়েছিল তোমার চেহারা। এখন অবশ্য স্বাভাবিক, আগের র্যাসেল হয়ে উঠেছ। হয়তো আলোর স্বল্পতার জন্য অমন মনে হয়েছে, বলল রিচার্ড। কি জানি, তবে স্বপ্নেও ভূত দেখেছি, বা ভৌতিক কিছু একটা দেখেছি বলে ওর স্বপ্নের কথা রিচার্ডকে জানালো র্যাসেল। ভারী অদ্ভুত স্বপ্ন। তবে স্বপ্নের শেষটা জানতে কৌতূহল হচ্ছে আমার। ভারী অদ্ভুত স্বপ্ন। তবে স্বপ্নের শেষটা জানতে কৌতূহল হচ্ছে আমার, বলল রিচার্ড। গভীরভাবে র্যাসেল বলল, একদিন এর বাকিটুকু চোখের সামনেই আমরা দেখব। স্বপ্নটা সত্যি হবে ভাবছো? হ্যাঁ। এতদিন তোমাকে গাছে বাঁধা একদিন তোমাকে গাছে বাঁধা অবস্থায় আমার দেখতে হবে। আশা করি সেদিন আমাকে রশি কেটে নামাবে তুমি। তারপর বলল, সম্ভবত তোমার খিদে লেগেছে। এক কাজ করো, বিলটংটা খেয়ে ফেলো। কথার সুরটা এমন যেন র্যাসেলের মানসিক সুস্থতা নিয়ে সন্দেহ হচ্ছে রিচার্ডের। না, এখন খেতে পারবো না। বাইরে একটা পাথরের উপর বৃষ্টির পানি জমে আছে। যাও, ওখান থেকে হাত মুখ ধুয়ে এসো। তারপর তোমার ব্যান্ডেজটা বদলে দেব। চলে গেল রিচার্ড। কিন্তু 2 মিনিট না যেতেই আবার ফিরে এলো। ফিসফিসিয়ে বলল, বেয়ারাটা রোয়ারটা দাও। নিচে একটা রিড বাঘ দাঁড়িয়ে আছে, শিকার করব। ও দিয়েই তোফা ব্রেকফাস্ট করা যাবে। রিচার্ডের পিছু পিছু বেরিয়ে এলো র্যাসেল। আসলেই 30 গজ মতো দূরে একটা মোটাসোটা হরিণ দাঁড়িয়ে আছে। সন্দর্পণে বুকে হেঁটে ওটার কাছে চলে গেল রিচার্ড, কারণ মিস করতে চায় না ও। একটা পাথরের পেছনে লুকালো র্যাসেল। হরিণের মাংস খেতে ওর আপত্তি নেই বটে, কিন্তু সুন্দর প্রাণীটাকে হত্যা করার দৃশ্য ও দেখতে চায় না। একসময় হরিণটা সন্দেহ করে বসল, ফিরে চাইল এদিকে। পালাবার পায়তারা কষছে। ঠিক যখন ওটা লাফ দেবে, গুলি করল রিচার্ড। নিচে গড়িয়ে পড়ল হরিণটা। আগেই মারা গেছে। ছুরি হাতে এগিয়ে গেল রিচার্ড। পরে কয়লার আগুনে ঝলসানো হরিণের মাংস দিয়েই সকালের নাস্তা করলো ওরা। বাইরে এখনো কুয়াশা আছে, তবে কুয়াশার পর্দার উপর চমকাচ্ছে ঝলমলে রোদ। কাজেই রওনা হলো ওরা। পাথরের দ্বীপ থেকে নেমে দেখলো ঢলের পানি যেমন হঠাৎ এসেছিল, তেমন রাতে রাতেই নেমে গেছে। সাক্ষী হিসেবে নদীর তলদেশে রয়ে গেছে চোথে ভেসে আসা হাজারো ভাঙা ডাল, গাছের গুড়ি, অজস্র ছোট প্রাণীর মৃতদেহ। তবে কোথাও সিংহের চিহ্ন নেই। এ পাথর ও পাথর করে কষ্টে সৃষ্টে ডোঙার পাড়ে গিয়ে উঠল ওরা। পাড়ে পৌঁছানোর কয়েক মুহূর্তের মধ্যেই শুনতে পেল কুয়াশার ওপাশ থেকে একটা শঙ্কিত পুরুষ কণ্ঠ ডেকে চলেছে, মিশি, আপনি এখানে আছেন? মিশি, এ যে আমাদের ড্রাইভার টমের গলা। আমাকে খুঁজতে এসেছে ও। আমার হয়ে জবাব দাও রিচার্ড, বলল র্যাসেল। কাজেই চিৎকার করে রিচার্ড বলল, হ্যাঁ আছি। কুয়াশা কমে পানি নামার অপেক্ষায় আছি। ভালো আছি।
ঈশ্বরকে ধন্যবাদ। ঈশ্বরকে ধন্যবাদ। আমরা তো ধরেই নিয়েছিলাম বানের পানিতে ভেসে গেছেন আপনি, কিন্তু আপনার গলার কি হয়েছে? এবার র্যাসেল বলল, আমার সাথে একজন ইংলিশ লোক আছে। তার ঘোড়াটা আছে আশেপাশে কোথাও। ওটাকে খুঁজে বের করো আর লম্বা রশি জোগাড় করে এনো। বাবা আর মাকে জানিও আমি ভালো আছি। তখন ওপাশ থেকে ভেসে এলো র্যাসেলের বাবা মিস্টার ডাবের কণ্ঠ। সে বলল, আমি এখানেই আছি র্যাসেল। সারা রাত ধরে তোমাকে আমরা খুঁজেছি। ঘোড়াটাকে আগেই পেয়েছি। ওটা আমাদের সাথেই আছে। তবে এখন এই পানি পার হইও না। কুয়াশা কুমুক, সব যখন দেখা যাবে তখন পানি পার হবে। আপাতত অপেক্ষা করো। র্যাসেলকে রিসার্চ বলল, এটা ভালো খবর বটে। অবশ্য আমাদের ওয়াগনগুলোকে ধরতে হলে খুব জোরে ঘোড়া ছোটাতে হবে। মলিন হয়ে গেল র্যাসেলের মুখখানা। মলিন স্বরেই ও বলল, হ্যাঁ, আসলেই ভালো খবর। তুমি খুশি হয়েছ। আমি চলে যাচ্ছি? খানিক অভিযোগের সুরে প্রশ্ন করল রিচার্ড। জবাবে ভদ্র স্বরে র্যাসেল বলল, তুমিই বলেছ যে ঘোড়া পাওয়াটা ভালো সংবাদ। আমি বোঝাতে চেয়েছি ঘোড়া পাওয়া গেছে, এটা ভালো সংবাদ, কিন্তু চলে যাব বোঝাইনি। তোমার খারাপ লাগছে? শেষের কথাটা রিচার্ড উচ্চারণ করলো খুবই আগ্রহী কণ্ঠে। হ্যাঁ, খারাপ তো লাগছেই, কারণ আমরা বন্ধু হয়েছিলাম। অবশ্য তোমার জন্য এটা কোনো ব্যাপার না। কেফে যাচ্ছ তুমি, ওখানে অনেক লোক দেখবে, কিন্তু এই বন্য পরিবেশে আমার আর কোনো বন্ধু থাকবে না। এই নির্বান্ধব জঙ্গলি পরিবেশে একা থাকতে হবে আমাকে, তাই না? র্যাসেলের চোখের দিকে চাইল রিচার্ড। ওর মনটা কেমন করে উঠল, মোচড় দিয়ে উঠল বুকের ভেতর। খুব অদ্ভুত একটা অনুভূতি। প্রেম শব্দটা অসংখ্যবার শুনেছে ও, কিন্তু সেটা কি তা কখনো জানা হয়নি। তবে বুঝতে পারছে র্যাচেলের সরল স্বীকারোক্তি ওকে চুম্বকের মতো আকর্ষণ করছে। এ এক নতুন অনুভূতি, অন্যরকম অনুভব, এবং বলা বাহুল্য ভীষণ অদ্ভুত। আমাকে কি করেছ বলো তো? আমি তো কখনোই মেয়েদের পছন্দ করতাম না, কিন্তু তোমাকে ছেড়ে যেতে একদমই মন চাইছে না। খানিকটা স্বগোক্তি, খানিকটা বিস্ময়বোধক মন্তব্যের সুরে অনেকটা যেন নিজেকেই বলল রিচার্ড। তারপর বলল, কিন্তু না গেলে যে বাবাকে ঠকানো হবে, নইলে কোনো অবস্থাতেই তোমাকে ছেড়ে যেতাম না। সত্যি করে বলো তো, কি জাদু করেছ আমাকে? কই, তোমাকে তোমার কথায় ব্যান্ডেজ বাঁধা ছাড়া আর তো কিছু করিনি। বোকা বোকা কণ্ঠে বলল র্যাসেল। যে কেউ ব্যান্ডেজ বাঁধতে পারে, জানি কথাটা বলা উচিত হচ্ছে না, কিন্তু তারপরও খুব ভালো হতো যদি ওয়াগন খুঁজে না পেতাম। তাহলে তোমার কাছে ফিরে আসতে বাধ্য হতাম আমি। কেঁদে ফেলে র্যাসেল বলল, না, তোমার বাবা তোমাকে নিয়ে খুব দুশ্চিন্তা করবে। তোমার যাওয়াই উচিত, যেতেই হবে তোমাকে। দূরে চলে যেও, অনেক দূরে। থামো। যাতে গতকালের আগে আর কখনো দেখিনি, যাকে গতকালের আগে আর কখনো দেখিনি তার জন্য আমি কাঁদতে চাই না, আবেগী কণ্ঠে বলল রিচার্ড। বলতে বলতে ওর চোখেও চলে এলো এক ফোঁটা পানি। এক মুহূর্তেও ওভাবেই কাটল।
তারপর দুজনের চোখ থেকে গড়িয়ে পড়ল পানির ফোঁটা। এক পর্যায়ে রাসেলকে জড়িয়ে ধরে চুমো খেল রিচার্ড। আরও খানিক অশ্রুপাতের পর নিজেকে সামলে নিল রিচার্ড। বলল, এখন আসলেই আমরা বন্ধু হয়ে গেছি। হ্যাঁ, তবে জানি না কেন তুমি ওভাবে আমাকে চুমো খেলে, আর আমি বা কেন তোমাকে বাধা দিলাম না। হাতের পিঠ দিয়ে চোখ মুছে বলল রাসেল। ব্যাখ্যা খুঁজতে গিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে গেল রিচার্ড। তাই প্রসঙ্গ বদলে বলল, তোমার ওই স্বপ্নটার কথা মনে আছে, আমাকে গাছে বাঁধা থাকতে দেখেছ যেটায়? স্বপ্নটা আমার পছন্দ হয়নি। কেমন গা শিউরানো। সিংহ দুটো যখন গুহার বাইরে বসেছিল তখনও অমন গা শিরিশির করছিল আমার। তবে তারপরও বলবো, স্বপ্নটা সত্যি হলে আমি খুশি হব, কারণ তাহলে আবার আমাদের দেখা হবে। তাতে যদি কেবল তোমাকে গুড নাইট বলার সময়টুকু পাই, আপত্তি নেই। আমি নিশ্চিত আমাদের আবার দেখা হবে। তখন কেবল গুড নাইট না, অনেক কিছুই বলার সময় পাবো আমরা, আত্মবিশ্বাসী কণ্ঠে বলল রাসেল। ঠিক তখনই বাতাসের একটা ঝাপটা এসে উড়িয়ে নিয়ে গেল কুয়াশার মেঘ। হেসে উঠল উজ্জ্বল সূর্যলোক। গত রাতের ঝড় এখন কেবলই চিতি। রাসেল আর রিচার্ডের ভেতর একটু আগে জেগে ওঠা আবেগও বিস্মিত হয়েছে। সূর্যলোকের সাথে সাথে হেসে উঠল ওদের মনও। আবার দুটো তরুণ প্রাণে পরিণত হলো দুজনে। এখন ওদের ভাবনা ওপারে যাবে কিভাবে। এগিয়ে গিয়ে রিচার্ড দেখল পানি এখনো অনেক গভীর ও চৌতসিনী। এদিক দিয়ে পার হওয়া যাবে না। ওদিকে 100 গজ মতো সামনে এগিয়ে খানিক অগভীর ও অপেক্ষাকৃত দুর্বল চোতালয়া একটা বাঘ খুঁজে পেল মিস্টার ডাব। ড্রাইভার টম ও অন্যান্য কাফ্রিদের নিয়ে ওখানে গিয়ে দাঁড়ালো সে। রিচার্ডদেরও ওদিকে আসতে ইশারা করলো ওরা। সামনাসামনি দেখে রিচার্ডও বুঝলো কষ্ট হলেও এখান দিয়ে নিরাপদে নদী পার হওয়া যাবে। একটি শক্তিশালী চোতের মুখে পড়ল ওরা। তবে সাথে সাথেই রশি ছুঁড়ে দিল টম। রশি ধরে নিরাপদেই অপর পারে গিয়ে উঠল দুজনে। খুশিতে বাচ্চা ছেলের মতো হাততালি দিয়ে উঠল টম। বলল, বজ্রপাত আর পাহাড়ি ঢলকে ফাঁকি দিয়ে ঠিকই বেঁচে গেছে আমাদের রাসেল। আকাশের বিজলি আর উন্মত্ত পানিও শোনে আমাদের লেডির কথা। তাই আজ থেকে তার নাম লেডি অব লাইটনিং। নেটিভ উপাধিটাকে সঠিকভাবে অনুবাদ করলে দাঁড়ায় স্বর্গের রানী। ভবিষ্যতে এই কথাটাই ওর জীবনে বিরাট প্রভাব ফেলতে চলেছে। তবে সেই গল্প সময় মতোই বলা হবে। তোমাকে আবার দেখার আশাই আমরা ছেড়ে দিয়েছিলাম। তোমাকে ওভাবে একা আসতে দিয়ে বিরাট বড় ভুল করে ফেলেছি আমি। ঝড় শুরু হলে পরে তোমার অমঙ্গল আশঙ্কায় আতঙ্কে অস্থির হয়ে গিয়েছিলাম আমরা। খুব খারাপ একটা রাত কাটিয়েছি তোমার মা আর আমি। তবে এখন তাকে জানানো হয়েছে যে নিরাপদে আছো তুমি, বলে মেয়েকে বুকে টেনে নিল পাস্টর মিস্টার ডাব। বারে, তুমিই না বললে ঈশ্বর আমাকে দেখে রাখবে? আমাকে দেখে রাখার জন্য রিচার্ডকে তো তিনিই পাঠিয়েছেন। সময় মতো ও না এলে বানের পানিতে ভেসে যেতাম। নিশ্চিত মৃত্যু হতো আমার, বলল রাসেল। নিশ্চয় নিশ্চয়, ঈশ্বরের লীলা বোঝা বড় দায়। তা তোমার এই নতুন বন্ধুটির নিশ্চয় রিচার্ড ছাড়াও আরও কোনো নাম আছে? জি, রিচার্ড ড্যারিয়ান। রিচার্ড নিজেই বলল। ড্যারিয়ান? ড্যারিয়ান নামে ইংল্যান্ডে আমার এক বন্ধু ছিল, তবে এদেশে আসার পর থেকে তার সাথে আর যোগাযোগ হয়নি। শুনেছিলাম নেভিতে যোগ দিয়েছিল সে, বলল মিস্টার ডাব। তাহলে সেটা আমার বাবাই হবে,
কারণ তার মুখ থেকেই শুনেছি গত 100 বছরেও ড্যারিয়ান নামে নেভিতে কেউ যোগ দেয়নি। বলল, রিচার্ড। হতে পারে। তোমার চেহারায় তার ছাপ আছে। ডরমেটরিতে এক বিছানায় থেকেছি আমরা। অবশ্য সেটা 35 বছর আগের কথা। আজ আমার মেয়েকে বাঁচিয়েছ তুমি। অদ্ভুত ঘটনাই বটে। যাক, তোমার গল্প শোনাও এবার। শোনালো রিচার্ড। তবে অবশ্যই প্যাস্টরের মেয়েকে চুমো খাওয়ার ঘটনাটা বাদ দিয়ে। গল্প শুনে মিস্টার ডাব মন্তব্য করল, আসলে ঈশ্বর তোমাদের দুজনকেই নিজ হাতে আগলে রেখেছেন। তোমার ঘোড়াটা তো পেয়েছ, তো কি করবে এখন? 1 মাইল দূরে ওটাকে পেয়েছি আমরা। ঘোড়াটা ঘাস খাচ্ছিল তখন। জিনটা পিঠ থেকে নেমে পেটে গিয়ে পড়েছিল। ঘোড়া দেখে অবাক হয়ে আমরা ভাবছিলাম, এই বাজ পড়া জায়গায় কোনো শ্বেতাঙ্গ কি করতে এসেছে? গেল কোথায় সে? তার ঘোড়ার জিনের এই বেহাল দশা কেন? আমার ভুরলু পার অবশ্য জানিয়েছিল যে গতকাল আমার ক্যাম্প থেকে 5 মাইল দূরে দুটো ওয়াগন দেখেছে সে। ওগুলোর আরোহীরা জানিয়েছিল যে কেপের দিকে যাচ্ছে তারা, আর বলেছে রিসার্চ নামে কারো দেখা পেলে যেন তাকে জানানো হয় যে যত শীঘ্রই সম্ভব সে যেন রওনা হয়ে যায়। তারা অপেক্ষা করবে। ওখানে তাদের ধরতে না পারলে পন্ডোল্যান্ডের সীমানায় 3 স্লুইট নামের একটা জায়গায় তোমাকে চলে যেতে বলেছে তারা। জায়গাটা আমি চিনি, এখান থেকে 30 মাইল দূরে। ওখানে পৌঁছতে হলে এখনই আমার রওনা হওয়া উচিত, নইলে ওরাই আবার আমাকে খুঁজতে বেরিয়ে পড়বে। রিচার্ডের মন্তব্য। যেও, কিন্তু আগে আমাদের সাথে বসে নাস্তা করে বিশ্রাম নাও, তারপর রওনা হবে, ঠিক আছে? নির্দেশের সুরে প্রশ্ন করল মিস্টার ডাব। না না, খাওয়া লাগবে না, নাস্তা আগেই করেছি। তাছাড়া আমার কাছে কিছুটা শুকনো মাংসও আছে। আমাকে এখনই রওনা হতে হবে, নইলে বাবা খুব রেগে যাবে। আসলে গত রাতে তার অনুমতি ছাড়াই হরিণ শিকার করতে ক্যাম্প থেকে বের হয়ে গিয়েছিলাম আমি। ওহো, দেখলে তো নিয়মের তোয়াক্কা না করার ফল কি হয়। লেকচার শুরু করলো মিস্টার ডাব। জি স্যার, তবে কি না, নিয়মটা না ভাঙলে র্যাসেল সম্ভবত প্রাণে বাঁচত না। একটু আগে আপনিই বলেছেন স্বয়ং ঈশ্বর পাঠিয়েছেন আমাকে। তবে নিয়ম ভেঙেছি বলে আমাকে খারাপ ভাববেন না। অন্তত এই একটিবার নিয়ম ভাঙায় নিজের প্রতি আমি খুবই খুশি। সম্ভবত আপনিও তাতে খুশি হয়েছেন মিস্টার ডাব। যা হোক, আর দেরি করব না, বিদায় নিতে হচ্ছে। হ্যাঁ, আমিও খুশি হয়েছি। কখনো কখনো খারাপের ভেতর দিয়েও ভালো কিছু বেরিয়ে আসে, তবে তাতে অবশ্য খারাপটা ভালো হয়ে যায় না। বলার মতো আর কিছু খুঁজে না পেয়ে থেমে গেল মিশনারি। রিচার্ডও কিছু বলল না। র্যাসেলের কাছ থেকে নীরবে বিদায় নিল সে। কারো মুখেই কোনো কথা জোগালো না। কেবল পরস্পরের চোখের দিকে তাকিয়ে একবার হাত জাগিয়ে দিল দুজনে। তারপর লাফিয়ে ঘোড়ায় চড়ে বসল রিচার্ড। একবারও পিছিয়ে না তাকিয়ে পাহাড় চেনের দিকে মুখ করে রওনা হয়ে গেল ও। এতক্ষণে মুখ খুলল র্যাসেল। বলল, বাবা, ওকে থামাও। সে কি, কেন? ওকে আমাদের একটা জামা দেব বলেছিলাম, আর ওরটা রেখে দেব। কিন্তু আমার তো কোনো বাড়তি পোশাক নেই। তাছাড়া ইতিমধ্যেই অনেক দূরে চলে গেছে ও। আমার ডাক শুনতে পাবে না। এক মুহূর্তের পরিচয় মাত্র। ওর জন্য এত উতলা হচ্ছ কেন? কারণ ও আমার প্রাণ বাঁচিয়েছে বাবা, বলে মুখ নামিয়ে নিল ও। তারপর আর একটা কথাও না বলে ক্যাম্পের দিকে রওনা হয়ে গেল র্যাসেল। ক্যাম্প অভিমুখে যাত্রাটা খুব লম্বা আর কষ্টকর বলে মনে হলো র্যাসেলের। ক্যাম্পে পৌঁছে র্যাসেল দেখল ওর মায়ের জ্বর অনেকটাই সেরে গেছে। যদিও
এখনো অনেক দুর্বল সে। তবে শোয়া থেকে উঠে বসেছে। র্যাসেলের মৃত ছোট ভাইটার কাপড় চোপড় গুছিয়ে একটা ট্রাভেল বাস্কেটে ভরে রাখছে সে। নীরবে চোখ থেকে পানি ঝরছে তার। দুঃখজনক একটা দৃশ্য। র্যাসেলকে দেখা মাত্রই দুহাত বাড়িয়ে দিল। ছুটে এসে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ল র্যাসেল। জিজ্ঞেস করলো, আমাকে নিয়ে তুমি দুশ্চিন্তা করনি তো মা? একটুও না, কারণ আমি ভালো করেই জানতাম তোমার কিছুই হবে না। স্বয়ং ঈশ্বর তোমাকে রক্ষা করবেন। তবে এই অবস্থা তবে ওই অবস্থায় একা তোমাকে পাঠিয়ে তোমার বাবা মারাত্মক খারাপ কাজ করেছে।